2022 সালে যে ইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে ড্র করেছিল, আজ তারা ওয়ার্ল্ড কাপ খেলার খুবই কাছাকাছি পর্যায়ে। কিন্তু তাদের এই অগ্রগতিটা কি শুধুমাত্র একটা ফ্লুক, নাকি অনেক দিনের প্ল্যানিং এর ফল? তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। ইন্দোনেশিয়ার ফিফা র্যাঙ্কিং এর কথা যদি বলি, তাহলে তারা আছে বর্তমানে 127 নম্বরে। এখন 127 দেখে আপনিও তো চিন্তা করতে পারেন যে তারা একটা দুর্বল দল, কিন্তু এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি একটা ভুলের মধ্যে আছেন। কারণ 2021 সালে তাদের ফিফা র্যাঙ্কিং ছিল 175, যা তখনকার সময় আমাদের বাংলাদেশের সমান ছিল। তাহলে চিন্তা করে দেখেন, 4 বছরের ব্যবধানে তারা তাদের ফুটবলকে কতটা এগিয়ে নিয়েছে, যেখানে আমরা এখন আমাদের আগের পর্যায়ে আছি। এবং তারা তাদের ফুটবলকে এতটা এগিয়ে নিয়েছে যে তারা এখন 26 বিশ্বকাপের কোয়ালিফায়ারে রাউন্ড 3-তে আছে, যার মানে আরেকটু প্রোগ্রেস করলে তারা হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপ ডিরেক্ট খেলতে পারবে, অথবা প্লে অফ পার করে তারা আবার যেতে পারবে এই ফিফা ওয়ার্ল্ড কাপে। যদিও সেটা অনেক পরের বিষয়, কিন্তু তারা আশা তো দেখাচ্ছে। এবং রিসেন্টলি যদি দেখেন, তারা সৌদি আরবকে 2-0 গোলে হারিয়েছে। এবং এটা কিন্তু প্রথমবার না, তারা এরকম ফলাফল এর আগেও করেছে। সৌদি আরবের সাথে এর আগেও তারা করেছে ড্র, এবং অস্ট্রেলিয়ার সাথেও করেছে ড্র। এই সৌদি আরব, অস্ট্রেলিয়া যারা আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ধরাশায়ী করে দিয়েছিল, তাদেরকে তারা হারিয়েছে এবং ড্র করেছে। তাহলে চিন্তা করে দেখেন যে তারা কতটা এগিয়ে গিয়েছে। তারা তাদের এই অগ্রগতির পিছনে অনেক বেশি পরিমাণ শ্রম এবং সময় দিয়েছে, এবং করেছে কিছু সুদূর প্রসারী প্ল্যান। তো চলুন আজকে জেনে আসি আমরা কিছুটা সেসব প্ল্যানের। ইন্দোনেশিয়া কিন্তু একবার ফিফা ওয়ার্ল্ড কাপও খেলেছিল, যদিও তখন তাদের নাম ছিল ডাচ ইস্ট উইন্ডিজ নামে। ডাচ নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একসময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল, এবং 1938 ওয়ার্ল্ড কাপে তারা সেবারই পার্টিসিপেট করে। যদিও যখন থেকে তাদের নাম ইন্দোনেশিয়া হয়, তারা আর এরকম সাফল্য দেখেনি। কিন্তু তারা যে এই ডাচ উপনিবেশ ছিল, তারা এটার ফায়দা তুলে 2010 সালে। কারণ 2010 সালে তারা একটা প্রকল্প হাতে নেয়, যেটা বাংলাদেশ এখন নিয়েছে, বা জামাল ভুঁইয়াকে দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে। সেটা হচ্ছে তাদের ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত প্লেয়ারদের তাদের দেশের জাতীয় দলের হয়ে খেলানোর। এবং তারা সেই কাজটাই করে, কিন্তু তখন মাত্র 2-3 জন প্লেয়ারই ছিল। এবং বেশিরভাগ প্লেয়ার আসতে চাইতো না একটা কারণে, কারণ ইন্দোনেশিয়াতে তখন এবং এখন পর্যন্ত ডুয়াল সিটিজেনশিপ নেই, যার মানে আপনি শুধুমাত্র একটা জায়গারই নাগরিকত্ব পেতে পারবেন। কিন্তু 2019 সালে এসে তারা এই প্রকল্পটি আবার হাতে নেওয়া শুরু করে, কিন্তু এবার একটা ভিন্ন টেকনিকে। তারা কি করে, তারা ইউরোপের যে বড় বড় লিগগুলো আছে, সেটা লোয়ার ডিভিশন গুলোতে দেখা শুরু করে যে তাদের ইন্দোনেশিয়ান প্লেয়ার আছে কিনা। এবং যদি পায়, তাকে তারা অফার করে যে তোমাকে আমরা আমাদের জাতীয় দলে খেলাবো। এবং লোয়ার ডিভিশনের প্লেয়ার যারা আছে, তারা নিশ্চয় তারা নেদারল্যান্ড কিংবা ইংল্যান্ড কিংবা এরকম দলগুলো জাতীয় দলে খেলবে না, তাই তারা ইন্দোনেশিয়াতে চলে আসে এবং ইন্দোনেশিয়ার জাতীয় দলের খেলাকে তারা গ্রহণ করে। এবং এটা সে 2019 সাল থেকে এখন পর্যন্ত চলে আসছে। এবং যে রিসেন্টলি সৌদি আরবকে হারিয়েছে, সেটার স্কোয়াডের বেশিরভাগ মেম্বারই ছিল এই বংশোদ্ভূত প্লেয়ার। যদিও এই জিনিসটাকে অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করে যে এটা কিন্তু লং টার্মে তাদেরকে সার্ভিস দিবে না, এবং ইন্দোনেশিয়ান বোর্ডও এই জিনিসটাকে স্বীকার করে, এবং তারা বলছে যে এটা তাদের খুবই শর্ট টার্মের একটা প্রজেক্ট, কিন্তু লং টার্মে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন প্ল্যান। 2019 সালে ইন্দোনেশিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু আরেকটা ভালো কাজ করে। তারা কোচ হিসাবে নিয়োগ দেয় সাবেক সাউথ কোরিয়ান প্লেয়ার সিন তাইয়ংকে। এই সিন তাইয়ং কোচ এবং প্লেয়ার হিসেবে জিতেছিলেন এএফসি এশিয়ান কাপের শিরোপা। তাহলে চিন্তা করে দেখেন যে কত বড় মাপের কোচ। এবং এই সিন তাইয়ংকে বলা হয় ইন্দোনেশিয়ার মডার্ন ফুটবলের আর্কিটেক্ট। এবং এটা শুধু শুধু তার ওনাকে বলা হয় না, কারণ উনি যখন থেকে যোগ দিয়েছেন, তখন থেকে ইন্দোনেশিয়ার ফুটবলের উন্নতিতে তার অবদান অপরিসীম। তিনি শুরু থেকে চেয়েছিলেন একটা ইউথ বেস স্কোয়াড, মানে তার স্কোয়াডে থাকবে খুবই নবীন নবীন এবং তরুণ তরুণ প্লেয়াররা, যার কারণে উনি ওদের এনার্জিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। এবং সে তখন থেকে আজ পর্যন্ত তিনি একইভাবে কাজ করে গেছেন। যদিও এই 2025 জানুয়ারির 5 তারিখ ওনাকে স্যাক করা হয়েছিল, কিন্তু ইন্দোনেশিয়ার এই যে জাগরণ ফুটবলের, তার পিছনে ওনার অবদান কিন্তু অনেক 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 বেশি। 2023 সালে ইন্দোনেশিয়ান ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হন এরিক থোহির, যিনি কিনা একজন পলিটিশিয়ান এবং একজন বিজনেসম্যান। কিন্তু ওনার এই পরিচয়ের বাইরে আরেকটা পরিচয় রয়েছে, এবং সেটা হচ্ছে উনি হচ্ছেন সাবেক ইন্টার মিলানের প্রেসিডেন্ট। এবং শুধু ইন্টার মিলান না, এছাড়া অন্যান্য স্পোর্টসের অন্যান্য দলের সাথে ওনার রয়েছে সম্পৃক্ততা, যার মানে তো আপনি বুঝতেই পারছেন যে উনি একটা এক্সপিরিয়েন্স এবং একটা ফুটবল ফ্রিক মানুষ, যার হাতে ইন্দোনেশিয়ান ফুটবল অবশ্যই অগ্রগতির দিকে যাবে। এবং সেই জন্য উনি কিছু প্ল্যান করেছেন, এবং সেই প্ল্যানটা হচ্ছে অতি দ্রুত থেকে দ্রুততর সময়ে ইন্দোনেশিয়াকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 100-এ নিয়ে আসা, এবং 154 জন প্লেয়ার তৈরি করা, যারা ন্যাশনাল টিমকে ফিউচার এবং প্রেজেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে।
এবং 2045 সালের মধ্যে ওনার লক্ষ্য হচ্ছে ইন্দোনেশিয়াকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 50-তে নিয়ে আসা। বংশোদ্ভূত প্লেয়ারদের খেলানোর মাধ্যমে ইন্দোনেশিয়া যেমন সফলতাও পেয়েছে, সেরকম তারা হুমকির মধ্যেও পড়েছে, এবং এটার প্রমাণ তারা রিসেন্ট টাইমে পেয়ে গেছে। কারণ যখন তারা সৌদি আরবকে হারিয়েছিল তখন তাদের স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ার ছিল তাদের এই বংশোদ্ভূত প্লেয়াররা, কিন্তু যখন তারা এএফএফ চ্যাম্পিয়নশিপে গিয়েছিল তখন তাদের এই বংশোদ্ভূত প্লেয়ারদের তারা পাঠায়নি, এবং না পাঠানোর কারণে তারা লাওস এবং ফিলিপিন্সের মতো দলের সাথে তারা ড্র এবং হেরে পর্যন্ত গিয়েছে, এবং ভিয়েতনামের সাথেও তারা হেরে গিয়েছে। তাহলে তারা চিন্তা করে দেখতে পারেন যে তাদের ডিগ্রেড কত রকমের রয়েছে। কিন্তু এই সমস্যাটা আমাদেরকেও কিন্তু কনসার্ন করে থাকে, কারণ বাংলাদেশও কিন্তু এরকম একটা পদক্ষেপ নিচ্ছে, এবং আমি আমার আগের ভিডিওগুলোতে এই জিনিসটাকে আমি অনেকভাবে এটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। কিন্তু ইন্দোনেশিয়া তাদের এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য তাদের ইউথ টিমে তারা আরো বেশি ফোকাস করছে। তারা অলরেডি ফিফার আন্ডার-17 তারা যে ওয়ার্ল্ড কাপটা আছে সেটা হোস্ট করেছে, তার মানে সেখানে তারা ডিরেক্ট খেলেছে, এবং আন্ডার-23 এশিয়ান কাপের জন্য তারা সিলেক্টেড পর্যন্ত হয়ে গিয়েছিল, এবং সেখানে তারা খেলেছে ভালো মতো। এবং তারা তাদের যে ডোমেস্টিক লিগের ক্লাবগুলো আছে তাদেরকে বলেছে যে তাদের ইউথ লেভেলে প্রতিটা স্তরে তাদের হচ্ছে একটা করে টিম থাকতে হবে, তার মানে তারা ইউথ লেভেলও ভালো রকমের কাজ করছে। এবং এরকম যদি তারা আরো কাজ করতে যায়, আমরা অতি দ্রুত ইন্দোনেশিয়াকে একটা এশিয়ান জায়ান্ট হিসেবে দেখবো, এটা আর বলার কোনো প্রশ্ন রাখে না। ইন্দোনেশিয়ার এই সাম্প্রতিক সফলতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফিউচার প্ল্যান দুইটাই প্রায় কাছাকাছি, তাই আজকের এই ভিডিওটা বানিয়েছি। তো আপনার কাছে কেমন লেগেছে এই ভিডিওটা কমেন্ট করে জানান। নেক্সটে কাকে নিয়ে এবং কোন ইভেন্ট নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করবে নেক্সটে আরো ভালো ভালো ভিডিও বানানোর। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।